বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখছো, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। এই করোনা মহামারী কঠিন পরিস্থিতিতে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমরা আজকে ক্লাস নিব। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার এবং বিবিএস ফার্স্ট ইয়ারের, অর্থাৎ অনার্স এবং ডিগ্রি দুইটিরই প্রথম বর্ষের অ্যাকাউন্টিংয়ের বিষয়ের একটি গুরুত্বপূর্ণ কোর্স আমরা তোমাদের উদ্দেশ্যে আজকে ক্লাস নিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন, সেই প্রশ্নে সবসময়ই একটি অধ্যায় তোমাদের প্রশ্ন হিসেবে থাকে, সেটি হচ্ছে তোমাদের কি অধ্যায়? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়ের নাম কি? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী। শিক্ষার্থী বন্ধুরা, খুব মনোযোগের সাথে তোমরা খেয়াল করো। আমরা অল্প সময়ের ভিতরে তোমাদেরকে চেষ্টা করব ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই মনোযোগের সাথে আমার ক্লাস শুনবে এই আশা রেখে আজকের ক্লাসের কার্যক্রম শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখন ফল অর্থাৎ লার্নিং আউটকামস হিসেবে যে বিষয়গুলো রেখেছি, অর্থাৎ তোমরা আজকে আমার এই ক্লাস থেকে তিনটি বিষয় তোমরা আয়ত্ত করতে পারবে আশা করি। প্রথম হচ্ছে ডিফাইন ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক সমন্বয় বিবরণীর সংজ্ঞা বলতে পারবে। দ্বিতীয়ত ডিফাইন কজ অফ ডিসএগ্রিমেন্ট বিটুইন দ্য ব্যালেন্স অফ ক্যাশ বুক অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ নগদান বই এবং ব্যাংক বিবরণীর ভিতরে গড়মিলের কারণসমূহ বিশ্লেষণ করতে পারবে। সর্বশেষ তোমরা প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু বিষয় তোমাদেরকে দেখাবো, খুবই মনোযোগের সাথে খেয়াল করবে, তাহলে আশা করি তোমরা এই অধ্যায়ের থেকে কোনো প্রশ্ন আসলে পরীক্ষায় অবশ্যই অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। দেখো, এখানে আমরা একটি চিত্র দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে একটি ব্যাংকের চিত্র, একটি ব্যাংক রয়েছে। তাহলে ব্যাংকটা আসলে কি? আমরা ব্যাংকের সংজ্ঞা তোমরা জানো, ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে অন্যদিকে অন্য জনগণকে বা অন্যদেরকে ঋণ প্রদান করে তার ব্যবসা কার্যক্রম পরিচালনা করে থাকে। তাহলে ব্যাংক কি করে? ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। তাহলে ব্যাংকের কি কাজ, এটা আমাদের এখানে আলোচ্য বিষয় না। তবে ব্যাংকের সাথে আমাদের কি সম্পর্ক? আমরা ব্যাংকে অর্থ জমা রেখে থাকি, অর্থাৎ ব্যাংকে আমরা টাকা পয়সা জমা রাখি। আমাদের যদি উদ্বৃত্ত টাকা থাকে সেটা আমরা ব্যাংকে নিরাপত্তার জন্য জমা রাখি। আর যারা ব্যবসায়ী আছে তারাও তাদের প্রয়োজনীয় টাকা ব্যাংকে জমা রাখে। আধুনিক ব্যবসা বাণিজ্যের জগতে অধিকাংশ লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়, নিরাপত্তার প্রয়োজনে বা বিভিন্ন জায়গায় অর্থ ট্রান্সফার, টাকা পাঠানোর কাজেও এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য ব্যাংকের সাথে আমাদের দৈনন্দিন লেনদেনটা একটা এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই যে ব্যাংকের সাথে আমাদের যে লেনদেনগুলো হচ্ছে, আমি একজন ব্যবসায়ী হতে পারি, আমি একজন ব্যক্তি হতে পারি। স্বাভাবিকত আমরা ব্যবসায়িক বিষয়টা এখানে আলোচনা করব। মনে করো আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসায়ের যাবতীয় কাজে ব্যাংকের সাথে আমার নিয়মিত লেনদেন, নিয়মিত যোগাযোগ হয়, নিয়মিত লেনদেন হয়। তাহলে আমি যে ব্যাংকের সাথে লেনদেন করতেছি, ব্যাংক কিন্তু একটা হিসাব রাখবে। ব্যাংক যে বইটিতে হিসাব রাখবে সেই বইটি থেকে কি বলা হবে? ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক যে বইটিতে হিসাব রাখবে এটাকে বলা হবে কি?
ব্যাংক স্টেটমেন্ট। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি ব্যাংক স্টেটমেন্টের চিত্র আমরা তুলে ধরেছি। ব্যাংক স্টেটমেন্ট আমার ব্যাংকের সাথে সম্পর্কিত আমার যাবতীয় লেনদেন ব্যাংক যে বইতে রাখে তাকে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী। তাহলে আমি ব্যাংকের সাথে যে লেনদেনগুলো সম্পন্ন করতেছি, ব্যাংক যে বইটিতে এটি রাখে সেটাকে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী। আর আমি ব্যাংকের সাথে যে লেনদেনগুলো সম্পন্ন করতেছি, ব্যাংকের হিসাব রাখার পাশাপাশি কিন্তু আমি নিজেও কিন্তু হিসাব রাখবো। আমি যে বইটিতে হিসাব রাখবো সেটিকে বলা হয় ক্যাশ বুক বা নকদান বই। তোমরা নকদান বই সম্পর্কে জানো, তোমরা এইচএসসিতে একাদশ দ্বাদশ শ্রেণীতে নকদান বই তোমরা করে এসেছ। সেখানে নকদান বইতে দুইটা বিষয়, বেসিক্যালি দুটি দিক আলোচনা বা দুটি দিক নকদান বইতে হিসাবভুক্ত হতো। একটি হচ্ছে নগদ আর একটি হচ্ছে ব্যাংক। অর্থাৎ তোমার যাবতীয় নগদ লেনদেন এবং ব্যাংক সংক্রান্ত যাবতীয় লেনদেন তুমি যে বইতে হিসাব করতে সেটিকে বলা হতো নকদান বই বা ক্যাশ বুক। তাহলে সেখানে দুটি বিষয় হিসাব রাখা হয়, নগদ এবং ব্যাংক। অর্থাৎ ব্যাংকের সাথে যাবতীয় লেনদেনের জন্য তুমি কোন বইতে হিসাব রাখো, কোন বইতে হিসাব পাওয়া যাবে তোমার ক্যাশ বুক। তাহলে আমরা দুটি বিষয় বুঝতে পারলাম। একটি হচ্ছে ব্যাংকের সাথে আমার যে যাবতীয় লেনদেন সম্পন্ন হয় সেটি আমি যে বইতে রাখি, এই বইয়ের নাম হচ্ছে ক্যাশ বুক। আর ব্যাংক যে বইতে রাখে, যে বিবরণী সংরক্ষণ করে তাকে বলা হয় ব্যাংক বিবরণী। আমি আবার বলতেছি, আমরা গ্রাহক হিসাবে, আমানতকারী হিসাবে আমরা যে বইটি রাখি সেটিকে বলা হবে ক্যাশ বুক। আর ব্যাংক যে বইটি সংরক্ষণ করে সেটিকে বলা হবে ব্যাংক স্টেটমেন্ট। স্বাভাবিকত যেহেতু আমিও হিসাব রাখি, ব্যাংকেও হিসাব রাখে, আমার হিসাবটা আর ব্যাংকের হিসাবটার যে একই হওয়ার কথা। স্বাভাবিকত যেহেতু আমিও রাখতেছি, আমি ব্যাংকে জমা দিচ্ছি, আমি লিখতেছি, ব্যাংক থেকে টাকা উত্তোলন করতেছি, আমি লিখতেছি, ব্যাংকও লিখতেছে, আমি যখন জমা দিই ব্যাংকও লিখতেছে, আবার আমি যখন উত্তোলন করি সেখানেও ব্যাংক লিখতেছে। তাহলে দুইটি বিষয়ের হিসাব একই হওয়ার কথা। কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে কি হয়ে যায়, গরমিল হয়ে যায়। এই যে গরমিল, দেখো আমরা এখানে একটা উদাহরণস্বরূপ দিলাম, একটা ব্যাংক রিকনসিলিয়েশন। এখানে আমরা ডলারে শব্দটি ইউজ করেছি। দেখো ক্যাশ বুকের ব্যালেন্স দেওয়া আছে $1,500 আর ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স দেওয়া আছে $1,760। তাহলে উভয় বইয়ের ডিফারেন্স দেওয়া আছে 260। এই যে ডিফারেন্সের আসলে কারণটা কি আর ব্যাংক সমন্বয় বিবরণীটা কি, এটা আমরা এই সংজ্ঞা আলোচনা করব। এই যে ডিফারেন্স, মূলত এই যে ডিফারেন্স হচ্ছে এই যে নকদান বই অর্থাৎ গ্রাহকের কাছে সংরক্ষিত ক্যাশ বুক এবং ব্যাংকের কাছে সংরক্ষিত ব্যাংক বিবরণীর ভিতরে গরমিল নিরসন করার জন্য আমরা মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি। তাহলে আমরা দেখো এই যে ডিফারেন্সটা আমরা দেখালাম, এটার আলোকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর সংজ্ঞাটা আমরা জানবো পরবর্তী স্লাইডে। দেখো ডেফিনিশন অফ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এখানে লেখা আছে এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইজ এ document that matches the cash balance on company's cash book to the corresponding amount on its bank statement। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে এমন একটা দলিল যা ম্যাচ করে, অর্থাৎ মিল করিয়ে থাকে। কোথায়, কিসের সাথে মিল করে? ক্যাশ ব্যালেন্স, নগদ উদ্বৃত্ত অন কোম্পানির ক্যাশ বুক, অর্থাৎ কোম্পানির নগদান বইয়ের উদ্বৃত্ত to the corresponding amount on its bank statement, এর ব্যাংক বিবরণীর জেরের মিল করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে এখানে দেখো আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যদি বুঝতে হয়, আমরা জানলাম আমরা কেন এটা তৈরি করি। আমরা তৈরি করি গরমিল নিরসন করার জন্য। কিসের গরমিল? আমাদের কাছে সংরক্ষিত ক্যাশ বুক এবং ব্যাংকের কাছে সংরক্ষিত ব্যাংক স্টেটমেন্টের গরমিল নিরসন করার জন্য মূলত আমরা এই
ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রস্তুত করে থাকি। তাহলে গরমিল নিরসনের জন্য যেহেতু এটি প্রস্তুত করি, গরমিলের কারণগুলো আমাদেরকে আগে জানতে হবে। তা গরমিলের কারণ যদি আমরা জানি তাহলে খুব সহজে আমরা এটি সমাধান করতে পারবো। কারণ আগে কারণগুলো যদি আমরা বুঝতে পারি, পরেই তো আমরা কারণের সমাধান করতে পারবো। এই জন্য আমরা শিক্ষার্থী বন্ধুরা আজকে কারণগুলো আমরা একটু আলোচনা করব। তোমরা এখানে অত কিছু নতুন ইনফরমেশন পাবে, একটু মনোযোগের সাথে তোমরা খেয়াল করতে পারো। দেখো এখানে কারণগুলো আমি এখানে মোট 7টি কারণ নিয়ে এসেছি। 1 নম্বর কারণ হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিটের বাংলা হচ্ছে প্রতিমধ্যে জমা অথবা পরিবহনাধীন জমা। এটি কি? এটি হচ্ছে উদাহরণস্বরূপ, যেমন আমি কোনো দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে চেক পেলাম, চেক পেয়ে ব্যাংকে জমা দিলাম। তাহলে আমি মনে করো কারো কাছে টাকা পাবো, কোনো ব্যক্তির কাছে আমি টাকা পাবো, আমি টাকা, সে আমাকে টাকার পরিবর্তে চেক দিল। তাহলে আমি কি করব? আমি এই চেকটি বা চেকগুলো ব্যাংকে জমা দিব। ব্যাংকে জমা দিলে ব্যাংক কি করবে? ব্যাংক ওই চেকগুলো টাকা আদায় করবে। অর্থাৎ আমি যার কাছ থেকে চেকটা পেলাম তার অ্যাকাউন্ট থেকে, তার অ্যাকাউন্ট যে ব্রাঞ্চে আছে, যে ব্যাংকে আছে, ওই ব্যাংক থেকে আদায় করবে। কে আদায় করবে? ব্যাংক। কার পক্ষে? আমার পক্ষে। তাহলে এই যে আমি চেক জমা দিলাম, আমি কিন্তু চেক জমা দিলাম, আমি আমার ক্যাশ বুকে প্লাস করে ফেললাম। আমরা জানি আমরা যখন কারো কাছ থেকে চেক পাই, ব্যাংকে জমা দিয়ে থাকি, আমি আমার ক্যাশ বুকে নগদান বইতে আমি এটা ব্যাংক জমার দিকে যোগ করে ফেলি। কিন্তু ব্যাংক যতক্ষণ পর্যন্ত আদায় করবে না, ততক্ষণ পর্যন্ত ব্যাংক কিন্তু এটি যোগ করবে না। তাহলে এই যে যোগ না করার কারণে গরমিল হয়ে যাবে। তাহলে এটাকে বলা হবে ডিপোজিট ইন ট্রানজিট। অর্থাৎ আমি জমা দিছি, ব্যাংক এখনো জমা দেয় নাই, জমা হয় নাই, জমা হওয়ার পথে, প্রতিমধ্যে বা পরিবহনাধীন জমা। এজন্য আমি নগদান বইতে এটি যোগ করলাম, কিন্তু ব্যাংক এখনো যোগ না করার কারণে গরমিল হয়ে যাবে। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আউটস্ট্যান্ডিং চেক। অর্থাৎ আউটস্ট্যান্ডিং চেকের বাংলা হচ্ছে বকেয়া চেক। বকেয়া চেক সমূহ। তাহলে বকেয়া চেকটা আসলে কি? তাহলে দেখো এটি হচ্ছে, যেমন আমি যদি কোনো পাওনাদার বা প্রদেয় হিসাব, অ্যাকাউন্টস পেয়েবল বরাবর যদি আমি কোনো চেক ইস্যু করে থাকি, মনে করো একজন, সহজ কথায় বলি, একজন ব্যক্তি সে আমার কাছে টাকা পাবে, একজন ব্যক্তি আমার কাছে টাকা পাবে, আমি তাকে টাকার পরিবর্তে চেক ইস্যু করলাম। কি ইস্যু করলাম? চেক। তাহলে আমি যখন তাকে চেক দিব, তার কাজ কি হবে? তার কাজ হবে সে ব্যাংক থেকে চেকের টাকাটা উত্তোলন করে নেবে। তাহলে এখন দেখো, আমি যখন কারোর চেক দিব, আমি জানি আমরা আমাদের নগদান বইতে ক্যাশ বুকে যখন আমরা কারোর চেক দিয়ে থাকি, তখন ক্যাশ বুকে আমরা এটা বিয়োগ করে ফেলি, বাদ দিয়ে দিই, টাকাটা তাকে আমি দিয়ে দিলাম। কিন্তু সে এখনো ব্যাংকে যায় নাই, সেটি উপস্থাপন করে নাই, অথবা উপস্থাপন করলেও ব্যাংক এখনো পরিশোধ করে নাই। তাহলে আমি চেক দিলাম তাকে, আমি কিন্তু আমার হিসাবে এটা বাদ দিয়ে দিলাম, কিন্তু ব্যাংক এখনো বাদ দেয় নাই এবং চেকের টাকাটা এখনো পরিশোধ করে নাই। এই জন্য এটি বকেয়া আছে বিধায় আমি বাদ দেওয়ার পরেও ব্যাংক এটি বাদ দিবে না, এই জন্য আমার সাথে ব্যাংকের সাথে গরমিল হয়ে যাবে। 3 নম্বরে দেখো, রিয়েলাইজ ডিরেক্টেড বাই ব্যাংক। রিয়েলাইজ ডিরেক্টলি বাই ব্যাংক। রিয়েলাইজ ডিরেক্টলি বাই ব্যাংক। ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। মনে করো আমার কোনো মক্কেল বা আমার কোনো গ্রাহক, কাস্টমার ব্যাংকের সাথে পরিচয় আছে, ব্যাংক তার থেকে আমার কোনো টাকা আদায় করলো, অথবা আমি কোনো নির্দেশ দিয়ে দিলাম অমুকের কাছ থেকে, মনে করো আমার যদি বাড়ি থাকে বাড়ি ভাড়া, অথবা আমার কোনো লভ্যাংশ অথবা বিনিয়োগের সুদ, যে কোনো ধরনের কিছু ব্যাংক সরাসরি আদায় করলো। ব্যাংক সরাসরি আদায় করে, ব্যাংক কিন্তু ব্যাংকের স্টেটমেন্টে, ব্যাংক বিবরণীতে যোগ করে ফেলবে, কিন্তু আমি না জানার কারণে আমি যোগ করবো না, গরমিল হয়ে যাবে। ডিরেক্ট পেমেন্ট বাই ব্যাংক। ব্যাংক যদি সরাসরি পরিশোধ করে, ব্যাংক সরাসরি আমার কোনো পাওনাদারকে পরিশোধ করতে পারে, আমার ঋণের কিস্তি পরিশোধ করতে পারে। তাহলে এই যে ব্যাংক যখন পরিশোধ করে ফেলে, ব্যাংক পরিশোধ করে ফেলছে, ব্যাংক পরিশোধ করে, ব্যাংক বিবরণীতে আমার টাকার পরিমাণ কমিয়ে ফেলেছে, কিন্তু বা হ্রাস করে ফেলেছে,
কিন্তু আমি না জানার কারণে আমি এখনো বাদ দিই নাই, তাহলে ব্যাংক বাদ দিবে, আমি বাদ না দেওয়ার কারণে উভয় বিবরণীর ভিতরে গরমিল হয়ে যাবে। তারপর আসে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, ব্যাংক জমার সুদ। স্বাভাবিকত দেখো ব্যাংক জমার সুদটা আসলে কেমন। মনে করো আমার ব্যাংকে 20,000 টাকা জমা আছে, ব্যাংক এখানে সুদ মঞ্জুর করবে। তো ব্যাংক কিভাবে সুদ মঞ্জুর করে? ব্যাংক স্বাভাবিকত আমার অ্যাকাউন্টের উপর, আমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে ওই টাকার উপর নির্দিষ্ট পরিমাণ সুদ মঞ্জুর করে অটোমেটিক আমার অ্যাকাউন্টে ব্যাংক এটি যোগ করে দিবে। ব্যাংক কিন্তু ওইভাবে আমাকে হাক ডাক করে জানাবে না যে আপনার নামে সুদ মঞ্জুর করা হয়েছে, বরং ব্যাংক অটোমেটিক আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে দিবে। কোথায়? ব্যাংকের কাছে সংরক্ষিত ব্যাংক স্টেটমেন্টে। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করে, ব্যাংক যখন যোগ করবে, ব্যাংক যোগ করবে, কিন্তু আমি না জানার কারণে আমি এখনো যোগ করি নাই, এই জন্য উভয়ের গরমিল হবে। আরও একটা বিষয় দেখো, ব্যাংক সার্চ, ব্যাংক যখন সার্চ ধার্য করে, ব্যাংক সুদ মঞ্জুর করলে যেভাবে আমাকে ওইভাবে হাকডাক করে জানাবে না। আর ব্যাংক যখন আমাকে বিভিন্ন রকম সেবা দিয়ে থাকে, সেবার বিনিময়ে ব্যাংক যখন কোনো সার্চ কর্তন করে, টাকা কেটে নেয়, ব্যাংক কর্তন করছে, কিন্তু আমি না জানার কারণে আমি এখনো কর্তন করি নাই, আমি এখনো বাদ দিই নাই, মাইনাস করি নাই, যার কারণে ব্যাংক বাদ দিয়ে দিছে, আমি বাদ না দেওয়ার কারণে উভয়ের গরমিল হয়ে যাবে। সর্বশেষ দেখো, এরর অফ ব্যাংকার্স অর ডিপোজিটর্স, যে কারো ভুল হতে পারে। আমার যদি ভুল হয়, আমার ভুল হলে আমার সাথে ব্যাংকের সাথে গরমিল হতে পারে, ব্যাংক যদি ভুল করে তাহলে আমার হিসাবের সাথে ব্যাংকের হিসাবের সাথে গরমিল হতে পারে। এই কারণগুলোকে আমরা বিশ্লেষণ করে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করলে আশা করি খুব সহজে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবো। এর আগে আরও একটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখি। দেখো, এই যে আমরা ব্যাংকে টাকা জমা রাখি, এটি আমাদের জন্য সম্পদ। আমার টাকা ব্যাংকে জমা আছে, আমি নিশ্চিন্তে আছি, আমি যে কোনো সময় টাকাটা ফেরত পাবো, জমা আছে, এটি আমার জন্য সম্পদ। কিন্তু ব্যাংকের জন্য এটি কি? দায়। কারণ ব্যাংক থাকে টেনশনে, ব্যাংক যে কোনো সময় আমাকে টাকাটা ফেরত দিতে হবে, ব্যাংক প্রয়োজনীয় কারেন্সি মেনটেন করতে হবে। এই জন্য দেখো, আমি যখন ব্যাংকে কোনো টাকা জমা করি, এটি আমার জন্য হচ্ছে সম্পদ, আর ব্যাংকের জন্য সেটি হচ্ছে কি? দায়। এই জন্য আমরা যখন কোনো টাকা ব্যাংকে জমা করি বা আমার ব্যাংক জমা যখন বাড়ে, আমরা করি ডেবিট, আর ব্যাংক করে কি? ক্রেডিট। আমাদের কাছে স্বাভাবিকত আমরা যে জাবেদা যে নিয়ম, ওই নিয়ম মেনটেন করে আমরা সম্পদ বৃদ্ধির কারণে আমরা করব ডেবিট, আর ব্যাংক করবে কি? ক্রেডিট। আবার যদি কোনো কারণে ব্যাংক জমার পরিমাণ কমে, আমি যদি ব্যাংক থেকে উত্তোলন করি বা ব্যাংক আমার পক্ষে কাউকে টাকা পরিশোধ করে, তাহলে ব্যাংক জমার পরিমাণ কমার কারণে আমরা নকদান বইতে এটি বাদ দিয়ে দিই, মানে ক্রেডিট করি, আর ব্যাংক এটি কি করে? ডেবিট করে। তাহলে দেখো, আমরা যখন ব্যাংক জমা বাড়ে আমরা করি ডেবিট, ব্যাংক করে ক্রেডিট। আমাদের যখন ব্যাংক জমা কমে আমরা করি ক্রেডিট, আর ব্যাংক করে কি? ডেবিট। সো আমরা বুঝতে পারলাম যে কি, আমার কাছে রক্ষিত ক্যাশবুক আর ব্যাংকে সংরক্ষিত ব্যাংকের স্টেটমেন্টের ভিতরে সম্পর্কটা বিপরীতমুখী। কি মুখী? বিপরীতমুখী। আমরা যদি করি ডেবিট, ব্যাংক করবে ক্রেডিট, আমরা যদি করি ক্রেডিট, ব্যাংক করবে ডেবিট। তাহলে এই যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, এটি আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে সিঙ্গেল মেথড, আরেকটি হচ্ছে ডুয়েল মেথড। অর্থাৎ একটি হচ্ছে একক জের পদ্ধতি, আরেকটি হচ্ছে দ্বৈত জের পদ্ধতি। দ্বৈত জের পদ্ধতি আরেকটা নাম আছে ডুয়েল মেথড, কারেকশন মেথড। দ্বৈত জের পদ্ধতি, সংশোধিত জের পদ্ধতি এটি। তাহলে দেখো, একক জের এবং দ্বৈত জেরের ভিতরে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডুয়েল মেথড। বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ইউনিভার্সিটি কোশ্চেনে ডুয়েল মেথডই আসে, একক জেরটি খুব কম আসে। তবে একক জেরটি নিয়ে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর দুটি ক্লাস নিয়েছি, সেখানে তোমরা সেই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেল এএফ অনলাইন একাডেমিতে আছে। তোমরা যদি একান্ত প্রয়োজন মনে করো, একাদশ দ্বাদশ শ্রেণীর দুটি ক্লাসে আমি সুন্দরভাবে এটি আলোচনা করেছি। তোমরা সেখান থেকে একক জের এবং দ্বৈত জেরের অঙ্কগুলো সেখানে মানে বাংলায় করা আছে, তোমরা সেখান থেকে ভালোভাবে জেনে নিতে পারবে। আর ডুয়েল মেথডটা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি আমরা এখানে আলোচনা করব। এখানে দেখো, ডুয়েল মেথডের আমরা একটি প্রোফর্মা দিলাম, প্রোফর্মা ফর ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট
ডুয়েল মেথড। দেখো ডুয়েল মেথডের মূল বিষয়টা হচ্ছে সেখানে আমরা দুটি জেরকে এট এ টাইম খাতায় লিখে আমরা কাজ করব। দেখো আমরা এখানে প্রথমে উপরে দেওয়া আছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। আমরা তোমাদেরকে আগেই বলেছি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা জের, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুকের ভিতরে গড় মিল নিরসন করার জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। এবং ডুয়েল মেথডের ক্ষেত্রে আমরা ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্টের সাথে কিছু বিষয় যোগ আর কিছু বিষয় বিয়োগ করার পরে একটি কারেক্টেড ব্যালেন্স বের হবে। আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুকের সাথেও কিছু বিষয় যোগ আর কিছু বিষয় বিয়োগ করার পরে আরও একটি কারেক্টেড ব্যালেন্স বের হবে। এবং দুইটারই দুই জায়গায় আমার কারেক্টেড ব্যালেন্সটা একই হবে। আর যখন দুটি ব্যালেন্স আমার একই হবে তখন বুঝতে হবে যে আমার অঙ্ক মিলে গেছে। তাহলে আমরা এখানে প্রথমে প্রোফর্মাটা আলোচনা করব, তারপরে সংক্ষিপ্ত নিয়ম তোমাদেরকে বলবো। প্রথমে দেখো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, এটি দিয়ে আমার অঙ্ক শুরু হবে। এটির সাথে একটি বিষয় যোগ হবে, বরাবর একটি বিষয় থাকে ডিপোজিট ইন ট্রানজিট, অর্থাৎ প্রতিমধ্যে জমা, এটি যোগ হবে। আর আউটস্ট্যান্ডিং চেক বকেয়া চেক যেটাকে বলে, যেটাকে আমরা বিস্তারিত বলি চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, এটি সবসময় এখানে বিয়োগ হবে। বিয়োগ হওয়ার পরে কারেক্টেড ব্যাংক ব্যালেন্স বের হবে। অর্থাৎ এখানে আমরা উপরে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট লিখবো আর নিচে লিখবো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তাহলে ব্যাংক স্টেটমেন্টের উপরে লেখা যুক্তিটা কি? যুক্তি হচ্ছে যেহেতু ব্যাংকে প্রফেশনালরা থাকে, পেশাগত হিসাব রক্ষকরা হিসাব সংরক্ষণ করে, তাদের ভুল হওয়ার সম্ভাবনা কম, এজন্য তাদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা তাদেরটা উপরে লিখবো আর আমাদেরটা আমরা নিচে লিখবো। দেখো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক দিয়ে নিম্নে আমরা কিছু কিছু বিষয় যোগ করেছি, কিছু কিছু বিষয় বিয়োগ করেছি। কোনগুলো যোগ করেছি আমি বলতেছি আর বিয়োগ করেছি এগুলো আমরা বলতেছি। প্রথমে যেগুলো যোগ করেছি, চেক ডিপোজিটেড বাট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক, চেক জমা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, এটি যোগ হবে। আইটেমস দ্যাট আর ক্রেডিটেড অনলি ব্যাংক স্টেটমেন্ট, ওই সকল দফাসমূহ যা শুধুমাত্র ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়েছে, মানে ব্যাংক বিবরণীতে যোগ করা হয়েছে। এক্সেস ক্রেডিটেড ইন দ্য ক্যাশ বুক, নগদান বইতে যদি আমরা অতিরিক্ত পরিমাণ টাকা ক্রেডিট করি সেটিকে আমরা সংশোধন করার জন্য এখানে যোগ করব, অর্থাৎ ডেবিট করব। দেখো লেসের দিকে কি আছে, আইটেম দ্যাট আর ডেবিটেড অনলি ব্যাংক স্টেটমেন্ট, ওই সকল দফাসমূহ আমরা এখানে বিয়োগ করব যেগুলো শুধুমাত্র ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে, অর্থাৎ ব্যাংক বিবরণীতে ডেবিট করা মানে কি বাদ দেওয়া হয়েছে। এবার নাম্বার 2, চেক ইস্যুড বাট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক, আমরা চেক ইস্যু করেছি কিন্তু নগদান বইতে লিখি নাই, এটি বিয়োগ হবে। আর 3 নম্বরে দেখো এক্সেস ডেবিটেড ইন দ্য ক্যাশ বুক, যদি নগদান বইতে আমরা অতিরিক্ত পরিমাণ টাকা ডেবিট করি অর্থাৎ যোগ করি তাহলে এটা এখানে বিয়োগ করব আমরা। তারপরে সর্বশেষ 4 নাম্বার আছে এনএসএফ চেক, একটি কমন আইটেম, এটি একটু মনোযোগের সাথে শুনে। এনএসএফ চেক মিনিংটা হচ্ছে কি, এনএসএফ চেক মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ এর অর্থ হচ্ছে অপর্যাপ্ত তহবিল, অপর্যাপ্ত তহবিল। অর্থাৎ যখন আমি ব্যাংকে চেক জমা দিলাম, কাজ চেক, আমি যখন কোনো দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে কোনো চেক পেয়ে ব্যাংকে জমা দিয়ে থাকি তখন আমি আমার নগদান বইতে ব্যাংক জমার পরিমাণ বাড়িয়ে থাকি। আর ব্যাংকের কাজ হচ্ছে কি, ব্যাংক আমার ওই চেকের টাকাটা আদায় করবে। এখন ব্যাংক চেকের টাকাটা আদায় করতে গিয়ে দেখলো যে যার চেক বা যার অ্যাকাউন্টে চেক তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। যখন এই যে দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে প্রাপ্ত চেক আদায় করতে গেলে তার ব্যাংক হিসেবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকবে তখন ওই চেককে এনএসএফ চেক বলা হয়, মানে অপর্যাপ্ত তহবিল, অর্থাৎ তার চেকের টাকাটা উত্তোলন করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। অর্থাৎ সে যদি মনে করো 10,000 টাকা চেক দিল আমাকে, কিন্তু তার অ্যাকাউন্টে আছে 9,500 টাকা বা 9,000 টাকা বা 9,800 টাকা বা 10,000 থেকে খুব বেশি না, 10,000 থেকে বেশি না, অর্থাৎ তার যে ন্যূনতম জমাটা রাখার কথা, এই জমা রাখার পরে 10,000 টাকা আর থাকে না, এই ধরনের চেককে বলা হয় এনএসএফ চেক। এই এনএসএফ চেকটা এখানে সবসময় বিয়োগ হবে।
শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি একদম শর্টকাট 3টি কথা তোমরা মনে রাখবে এই ডুয়েল মেথডে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার জন্য। 3টি কথা যদি মনে রাখো তাহলে আশা করি তোমরা খুব সহজে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে পারবে। প্রথম বিষয় হচ্ছে, আমরা এখানে দেখো 2টি দিক আমরা উপস্থাপন করছি। একটি হচ্ছে ব্যাংকের দিক, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ক্যাশ বুকের দিক, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তাহলে এই 2টি দিক আমরা উপস্থাপন করেছি। এই 2টি দিককে চিন্তা করে কেন্দ্র করে আমাকে 3টি কথা মনে রাখতে হবে। কয়টি কথা? 3টি কথা। প্রথম হচ্ছে, যে সকল লেনদেন নগদান বইতে লেখা হয়েছে, মানে ক্যাশ বুকের দিকে লেখা হয়েছে, আমরা লিখেছি কিন্তু ব্যাংক লিখে নেয়, অর্থাৎ আমরা যোগ করেছি বা বিয়োগ করেছি, ব্যাংক যোগ বা বিয়োগ কোনোটাই করে নাই, ওই সকল লেনদেন আমরা ব্যাংকের দিকে সমন্বয় করব। অর্থাৎ আরও একটু সহজভাবে বলি, আমরা আমাদের ক্যাশ বুকে, আমাদের কাছে রক্ষিত ক্যাশ বুক বা নগদান বইতে যে সকল লেনদেন আমরা যোগ বা বিয়োগ করেছি কিন্তু ব্যাংক এখনো ব্যাংকের দিকে এটি যোগ বা বিয়োগ করে নাই, ওই সকল লেনদেনগুলো আমরা ব্যাংকের দিকে যোগ বা বিয়োগ করব। অর্থাৎ আমরা যেটি ক্যাশ বুকে যোগ করেছি ব্যাংক করে নাই, ব্যাংকের দিকে আমরা যোগ করব। আমরা যেটি ক্যাশ বুকে বিয়োগ করেছি ব্যাংক করে নাই, আমরা সেটি ব্যাংকের দিকে আমরা অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টের দিকে সেটি আমরা বাদ দিব। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, ব্যাংক যে সকল কাজ করেছে, ব্যাংক যে সকল বিষয়গুলো যোগ বা বিয়োগ করেছে, আমরা এগুলো আমাদের ক্যাশ বুকে যোগ বা বিয়োগ করব। অর্থাৎ ব্যাংক যেটি যোগ করেছে আমরা করি নাই, আমরা আমাদের ক্যাশ বুকে এটি যোগ করব। ব্যাংক যেটি বিয়োগ করেছে আমরা বিয়োগ করি নাই, সেটি আমরা ব্যাংকের দিকে আমরা আমাদের ক্যাশ বুকের দিকে বিয়োগ করব। দ্বিতীয় নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, যদি কোনো ভুল হয়, আমাদের যদি কোনো ভুল হয় আমরা এটি সংশোধন করব, আর ব্যাংকে যদি কোনো ভুল হয় ব্যাংক এটি সংশোধন করব। অর্থাৎ আমাদের ভুল আমাদের দিকে আমরা সংশোধন করব, ব্যাংকের ভুল ব্যাংকের দিকে সংশোধন করা হবে। তাহলে আমি আবার বলতেছি 3টা কথা। অর্থাৎ যে সকল বিষয়সমূহ আমরা আমাদের ক্যাশ বুকে যোগ বা বিয়োগ করেছি সেগুলো ব্যাংকের দিকে যোগ বা বিয়োগ করব। 2, যে সকল দফাসমূহ ব্যাংকের দিকে যোগ বা বিয়োগ করা হয়েছে সেগুলো আমরা আমাদের ক্যাশ বুকের দিকে, ক্যাশ বুকের সাইডে আমরা যোগ বা বিয়োগ করব। 3 নম্বর কথা হচ্ছে, যদি কোনো ভুল হয়, আমাদের ভুল হলে আমরা আমাদের ক্যাশ বুকের দিকে সংশোধন করব, ব্যাংকে যদি কোনো ভুল হয় ব্যাংক স্টেটমেন্টের দিকে সংশোধন করবে। এই 3টি কথা যদি আমরা মাথায় রাখি, এবার দেখো আমরা যদি আবার এই ফরম্যাটটা আমরা আলোচনা করি, কারণ আমরা যদিও একটু সময় লাগে, বিষয়গুলো যদি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি তাহলে সেখানে আমার সার্থকতা। দেখো এখানে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, এখানে অ্যাড করা হয়েছে ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট মানে হচ্ছে, আমি আগেও বলেছি, অর্থাৎ আমরা কারো কাছ থেকে চেক পেয়ে যখন ব্যাংকে জমা দিই, আর ব্যাংক কী করবে, ব্যাংক চেকের টাকাটা আদায় করবে। আমরা চেক পেয়ে ব্যাংকে জমা দিলাম, আমরা ক্যাশ বুকে যোগ করছি কিন্তু ব্যাংক এখনো যোগ করে নাই, যেহেতু আমরা যোগ করে ফেলছি এটা আমরা ব্যাংকের দিকে এখন যোগ করব। এবার লেসের দিকে দেখো, আউটস্ট্যান্ডিং চেক, বকেয়া চেক সমূহ। বকেয়া চেক বলতে কি বোঝায়, আমরা যখন কোনো পদেয় হিসাব বা পাওনাদারকে চেক প্রদান করি তখন সেটিকে বলা হয় আউটস্ট্যান্ডিং চেক। আমরা জানি আমরা যখন কোনো পাওনাদার বা পদেয় হিসাবকে চেক প্রদান করে থাকি তখন আমরা আমাদের ক্যাশ বুকের দিকে এটি মাইনাস করি বা বিয়োগ করে থাকি। এই জন্য আমরা এখন এটি আমাদের সংশোধনের জন্য আমরা ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্টের দিকে বিয়োগ করব। তাহলে এখানে ডিপোজিট ইন ট্রানজিট যোগ হবে, যেহেতু আমরা ব্যাংকে চেক পাঠিয়ে জমা দিয়ে যোগ করেছি, ব্যাংক করে নাই, এই জন্য ব্যাংকের দিকে যোগ হবে। আর আউটস্ট্যান্ডিং চেক মানে হচ্ছে, আমরা ব্যাংকে চেক পরিশোধের জন্য আমাদের পাওনাদারদেরকে চেক প্রদান করেছি, আমরা আমাদের ক্যাশ বুকে মাইনাস করেছি, ব্যাংক মাইনাস করে না, জন্য ব্যাংকের দিকে মাইনাস করব। এবার দেখো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, চেক ডিপোজিটেড বাট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক। এর দিকে আমরা নাম্বার 1 লিখছি, চেক ডিপোজিটেড, চেক জমা দিয়েছি কিন্তু নগদান বইতে লেখা হয়নি। এর মানে হচ্ছে কি, আমরা ব্যাংকে চেক জমা দিয়েছি, আমাদের ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে কিন্তু ক্যাশ বুকে আমরা যোগ করার কথা যোগ করি না, এই জন্য আমরা যোগ করবো। যেহেতু আমরা চেক যদি ব্যাংকে জমা দিই আমার ব্যাংক জমা বাড়ে, তাহলে ক্যাশ বুকে যোগ করি না, এর মানে হচ্ছে যোগ করা দরকার। তাহলে আমরা চেক ব্যাংকে জমা দিলাম, ব্যাংকে জমা দিয়ে আমি আমার ব্যাংক জমার পরিমাণ বাড়ানোর কথা কিন্তু আমি ক্যাশ বুকে এটি বাড়াই না, যোগ করি না, এখন যোগ করব। নাম্বার 2, আইটেমস দ্যাট আর ক্রেডিটেড অনলি ব্যাংক স্টেটমেন্ট।
ওই সকল দফাসমূহ যা শুধুমাত্র ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়েছে। ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা মানে কি, আমরা আগেও বলেছি ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা মানে যোগ করা। তাই যে সকল দফা ব্যাংক বিবরণীতে যোগ করা হয়েছে কিন্তু আমরা আমাদের ক্যাশবুকে যোগ করি নাই, ওই সকল দফাসমূহ আমরা এখানে যোগ করব। নাম্বার 3, এক্সেস ক্রেডিটেড ইন দ্য ক্যাশবুক। যদি নগদান বইতে আমরা অতিরিক্ত পরিমাণ টাকা ক্রেডিট করি মানে বাদ দিয়ে থাকি, সেটি সংশোধনের জন্য, যেহেতু আমরা বলেছি আমরা যদি কোনো ভুল করি তা আমরা নগদান বইতে ভুলে অতিরিক্ত কোনো টাকা যদি আমরা বাদ দিয়ে থাকি বা ক্রেডিট করে থাকি, সেগুলো আমরা এখানে যোগ করতে হবে। এবার লেসের দিকে দেখো, আইটেমস দ্যাট আর ডেবিটেড অনলি ব্যাংক স্টেটমেন্ট। ওই সকল দফাসমূহ যা ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে। আমরা জানি ব্যাংক বিবরণীতে ডেবিট করা মানে বাদ দেওয়া। তাহলে যে সকল দফা ব্যাংক বিবরণীতে ডেবিট করেছে, বাদ দিয়েছে, ওই সকল দফাসমূহ আমরা আমাদের দিকে বাদ দিব, সেটি আমি আমার শর্টকাট 3টি আইটেম বলেছি। নাম্বার 2, লেসের দিকে নাম্বার 2, চেক ইস্যুড বাট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশবুক। চেক ইস্যুড বাট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশবুক। তাহলে আমরা চেক ইস্যু করেছি, অর্থাৎ আমরা চেক দিয়েছি কেন, আমাদেরকে টাকা পরিশোধ করে দেন। আমরা চেক ইস্যু করেছি, আমরা আমাদের নগদান বইতে টাকা, এই টাকাটা মাইনাস করার কথা, কিন্তু আমরা এটা মাইনাস করি নাই, ক্যাশবুকে লিখি নাই, বাদ দিই না, এই জন্য আমরা এটি আমাদের ক্যাশবুক থেকে বাদ দিতে হবে। নাম্বার 3, এক্সেস ডেবিটেড ইন দ্য ক্যাশবুক। অর্থাৎ আমরা যদি নগদান বইতে অতিরিক্ত পরিমাণ টাকা ডেবিট করে মানে যোগ করে থাকি, সেটিকে আমরা এখন কি করতে হবে, বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। নাম্বার 4, এনএসএফ চেক নিয়ে আমরা আলোচনা করেছি। এটি হচ্ছে এমন ধরনের চেক, অর্থাৎ আমি কোনো দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দিয়েছি আদায় করার জন্য। তাহলে দেখো, দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে চেক পেয়ে যখন আমরা ব্যাংকে জমা দিব, তখন আমরা ক্যাশবুকে আমার নগদান বইয়ে বা ক্যাশবুকে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি করব। আমরা দেনাদারের কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দিলাম, আমরা ক্যাশবুকে আমাদের টাকার পরিমাণ বৃদ্ধি করলাম, কিন্তু ব্যাংক আদায় করতে গিয়ে দেখলো যে টাকার পরিমাণ পর্যাপ্ত নাই, ব্যাংক তখন এনএসএফ চেক হিসাবে ওই চেকটি আমাকে ফেরত দিবে। তাহলে দেখো, আমি যখন দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে চেক পেয়ে ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি করলাম, তখন কি হলো, তখন আমি ক্যাশবুকে আমার ব্যাংক জমার পরিমাণ যোগ করে বাড়িয়ে দিলাম, কিন্তু এটি এখন ফেরত আসার কারণে আমি আমার ক্যাশবুক থেকে এটি কী করবো, মাইনাস করব বা বাদ দিব। তাহলে মোটামুটি এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আমরা কারেক্টেড ব্যাংক ব্যালেন্স করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সরাসরি প্র্যাকটিক্যাল কাজে চলে যাব। আমাদের এখানে প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আমরা ব্যাংক সমন্বয় প্রস্তুত করব। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, দেখো এটি বিদেশি বই থেকে নেওয়া। XYZ কোম্পানি ইজ ক্লোজিং ইটস বুক অ্যান্ড মাস্ট প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন দ্য ফলোয়িং আইটেম। XYZ কোম্পানি তাদের হিসাব বই ক্লোজিং করছে বা হিসাব বই সমাপ্ত করতে চাচ্ছে, অ্যান্ড মাস্ট প্রিপেয়ার, এবং তাদেরকে অবশ্যই তৈরি করতে হবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, একটি ব্যাংক সমন্বয় বিবরণী ফর দ্য ফলোয়িং আইটেমস, নিম্নের বিষয়সমূহের জন্য। নাম্বার 1, ব্যাংক স্টেটমেন্ট কন্টেন্স অ্যান এন্ডিং ব্যালেন্স $3 লাখ অন ফেব্রুয়ারি 28, ফেব্রুয়ারি 28 তারিখে তাদের ব্যাংক বিবরণীতে সমাপনী জের উল্লিখিত আছে $3 লক্ষ। হ্যাঁ, ফেব্রুয়ারি 28, 2018 সালের ফেব্রুয়ারি 28 তারিখে তাদের ব্যাংকে জমা আছে $3 লক্ষ। হোয়াইরাস, যেখানে দ্য কোম্পানিজ লেজার শো, কোম্পানির খতিয়ানে প্রদর্শিত হচ্ছে অ্যান এন্ডিং ব্যালেন্স, সমাপনী জের $2,60,900, $2,60,900 কোথায় দেখা যাচ্ছে, কোম্পানিজ লেজারে। কোম্পানি লেজার মানে কোম্পানির খতিয়ান মানে কোম্পানির ক্যাশবুক। তাহলে দেখো, আমরা এখানে পেলাম যে ব্যাংক বিবরণীতে জের হচ্ছে $3 লক্ষ আর ক্যাশবুকে জের হচ্ছে $2,60,900। প্রশ্নটি আমরা খুব মনোযোগ দিয়ে দেখো, তোমরা যদি প্রশ্ন ভালোভাবে না পড়ো, না বুঝো, তাহলে তোমরা কিন্তু অ্যান্সার করতে সমস্যা হবে। এই জন্য প্রশ্নটা আমরা ভালোভাবে পড়তেছি। এবং নাম্বার 2, ব্যাংক স্টেটমেন্ট কন্টেন্স $100 সার্ভিস চার্জ ফর অপারেটিং দ্য অ্যাকাউন্ট, হিসাব পরিচালনা করার জন্য
ব্যাংক বিবরণীতে $100 সার্ভিস চার্জ কর্তন করেছে। 3 ব্যাংক স্টেটমেন্ট কন্টেন্স ইন্টারেস্ট ইনকাম, ব্যাংক বিবরণী ব্যাংক সুদ হিসাবে মঞ্জুর করেছে $20। XYZ ইস্যুড চেক, XYZ চেক ইস্যু করেছে $50,000 ডেট হ্যাভ নট ইয়েট বিন ক্লিয়ার্ড বাই ব্যাংক। XYZ মানে আমরা, আমাদের কোম্পানি $50,000 একটি চেক ইস্যু করেছে, কিন্তু এটি ব্যাংক দ্বারা এখনো ক্লিয়ার করা হয়নি, মানে পরিশোধ করা হয়নি। নাম্বার 5 XYZ ডিপোজিট $20,000, XYZ $20,000 জমা করেছে, বাট দিস ডিড নট অ্যাপিয়ার অন ব্যাংক স্টেটমেন্ট, কিন্তু এটি ব্যাংক বিবরণীতে দেখা যাচ্ছে না। অর্থাৎ XYZ কোম্পানি $20,000 চেক জমা দিয়েছে, মনে করো এটি কোনো দেনাদার বা পাবলিশার থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো $20,000 চেক, কিন্তু এটি এখনো ব্যাংক বিবরণীতে দেখা যাচ্ছে না। নাম্বার 6 a check for the amount of 470 issued to the office suppliers was misreported in the cash payment journal, টাকা $370। আবার বলতেছি, a check for amount of $470 issued, $470 একটি চেক ইস্যু করা হয়েছে টু দ্য অফিস সাপ্লায়ার, অফিস সরবরাহকারীকে, ওয়াস মিসরিপোর্টেড যেটি ভুল লেখা হয়েছে ইন দ্য ক্যাশ পেমেন্ট জার্নাল, নগদ প্রদান জাবেদা। অর্থাৎ নগদ প্রদান জাবেদা আমরা কি করি, সকল প্রকার নগদ এবং ব্যাংক প্রদান সংক্রান্ত লেনদেন আমরা লিখি, তাহলে ক্যাশ পেমেন্ট নগদ প্রদান জাবেদায় $370 লেখা হয়েছে। অর্থাৎ এখানে $470 একটি চেক আমরা ইস্যু করেছি অফিস সাপ্লায়ারদের জন্য, কিন্তু আমি আমার ক্যাশ পেমেন্ট জার্নালে 370 লিখেছি, অর্থাৎ $470 চেক আমরা ইস্যু করেছি। $470 আমার ক্যাশ বুকে মাইনাস করার কথা, কিন্তু আমি মাইনাস করেছি $370, অর্থাৎ $100 আমি কম মাইনাস করেছি। 7 a note receivable of $9,800 was collected by bank, ব্যাংক কর্তৃক $9,800 একটি নোট রিসিভেবল সংগ্রহ করা হয়েছে। নাম্বার 8 a check of $520 একটি চেক ডিপোজিটেড বাই দ্য কোম্পানি, কোম্পানি দ্বারা জমা হয়েছে, হ্যাজ বিন চার্জ ব্যাক অ্যাজ NSF, যেটি অপর্যাপ্ত তহবিলের চেক NSF চেক হিসেবে চার্জ করা হয়েছে। আমি আবার প্রশ্ন করতেছি, এ চেক অফ $520 ডিপোজিটেড বাই দ্য কোম্পানি, কোম্পানি দ্বারা $520 একটি চেক, দেখো 8 নম্বরে $520 একটি চেক কোম্পানি দ্বারা জমা করা হয়েছে, হ্যাজ বিন চার্জ ব্যাক, এবং এটি ফেরত এসেছে অ্যাজ NSF অপর্যাপ্ত তহবিলের চেক হিসেবে। অর্থাৎ মনে করো আমি $520 একটি চেক ব্যাংকে জমা দিয়েছিলাম, কিন্তু এটি আদায় করতে গিয়ে ব্যাংক অপর্যাপ্ত তহবিলের কারণে আদায় করতে পারে নাই, এটি আমাকে ফেরত দিয়ে দিল। এই উদ্দীপকের আলোকে আমরা রিকোয়ারমেন্ট হিসেবে করতে হবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অন ফেব্রুয়ারি 28 ও 2018 সালের ফেব্রুয়ারি 28 তারিখে ব্যাংক সমন্বয় প্রস্তুত করতে হবে, নেসেসারি জার্নাল এন্ট্রি প্রয়োজনীয় জাবেদা করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী স্লাইডে আমরা অঙ্কে যাব। সেখানে দেখো আমি জাস্ট যেহেতু এখানে স্লাইড ইউজ করে অঙ্ক করতেছি, আমি এখান থেকে কোনগুলো যোগ হয়েছে, কেন যোগ হয়েছে সেটি একটু সংক্ষেপে বিশ্লেষণ করে শেষ করব, কারণ আসলে বিষয়গুলো যদি বিস্তারিত আলোচনা করতে হয় অবশ্যই এখানে একটু বাড়তি সময় আমাদের হয়ে যাচ্ছে। তোমরা একটু কষ্ট করে ভালোভাবে দেখে নিবে ভিডিওটি, তাহলে আশা করি শিখতে পারবা। দেখো এখানে XYZ কোম্পানি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দেওয়া আছে, মান্থ এন্ডেড March 31, এখানে তারিখটি ভুল এসেছে, ভিতরে কিন্তু তারিখটি ঠিক এসেছে, ফেব্রুয়ারি 28, 2018 হবে। ক্যাশ ব্যালেন্স এস পার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক বিবরণ অনুযায়ী জমার পরিমাণ উপরে দিয়ে আমরা অঙ্কটা শুরু করেছি। দেখো এখানে অ্যাড করেছি কোনটা, ডিপোজিট ইন ট্রানজিট, ওই যে আমরা চেক জমা দিয়েছি। দেখো আমরা যদি আমাদের উদ্দীপকে যাই, সেখানে দেখো ডিপোজিট ইন ট্রানজিট কোথায় আছে, 5 নাম্বার সমন্বয়। XYZ ডিপোজিট
but this did not appear in the bank statement $2000 XYZ জমা দিয়েছে $20,000 but this did not appear in the bank statement কিন্তু এটি ব্যাংক বিবরণীতে দেখা যাচ্ছে না মানে আমরা জমা দিয়েছি ব্যাংকে এটি এখনো হিসাবে লিখে নাই আমরা যোগ করেছি জমা দিয়ে এজন্য ব্যাংকের দিকে কি হবে যোগ হবে এজন্য এটি এখানে যোগ করা হয়েছে তারপরে দেখো আউটস্ট্যান্ডিং চেক আমরা চেক ইস্যু করেছি এটি আমি যেহেতু আবার স্লাইডে যেতে হচ্ছে আমরা 4 নাম্বার সমন্বয় দেখো XYZ ইস্যুড চেক $50,000 $50,000 চেক ইস্যু করেছে দ্যাট হ্যাভ নট ইয়েট বিন ক্লিয়ার্ড বাই ব্যাংক 50,000 টাকা চেক আমরা ইস্যু করেছি কিন্তু ব্যাংক এটি এখনো ক্লিয়ার করে নাই মানে পরিশোধ করে নাই তাহলে আমরা চেক ইস্যু করে আমরা আমাদের ব্যাংক জমার পরিমাণ বাদ দিয়েছি যার কারণে এটি আমার অঙ্কে ব্যাংক স্টেটমেন্টের দিকে এটি বাদ হয়েছে তারপরে দেখো অ্যাডজাস্টেড ক্যাশ ব্যালেন্স আমার $2,70,000 হলো এবার আসেন ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিটরস রেকর্ড তাহলে ডিপোজিটরসের রেকর্ড অনুযায়ী ব্যাংক ব্যালেন্স মানে আমাদের আমানতকারীর রেকর্ড অনুযায়ী আমানতকারীর হিসাব বই অনুযায়ী আমার ব্যাংক জমার পরিমাণ এখানে $2,60,900 এখানে দেওয়া হলো আবার এখানে অ্যাড হলো রিসিভেবল কালেক্টেড বাই ব্যাংক এখানে আমাদের উদ্দীপকে দেখো উদ্দীপকে ব্যাংক একটি নোট রিসিভ করেছে নাম্বার 7 এ নোট রিসিভ $9,800 ওয়াজ কালেক্টেড বাই ব্যাংক কর্তৃক $9,800 একটি নোট পাওয়া রিসিভ করেছে সেটি এখানে কি হয়েছে যোগ হয়েছে তারপরে দেখো এখানে আবার ইন্টারেস্ট আর্ন ব্যাংক সুদ মঞ্জুর করেছে সেটি ওখানে দেওয়া আছে ইন্টারেস্ট আর্ন ব্যাংক আমার নামে সুদ মঞ্জুর করেছে 20 টাকা এটি যোগ করা হয়েছে তারপরে ডিডাকশনের দিকে আছে NSF চেক এটি আমার সর্বশেষ উদ্দীপকের সর্বশেষ প্রশ্নে দেওয়া আছে 8 নম্বরে চেক $520 ডিপোজিটেড বাই কোম্পানি দ্বারা $520 একটি চেক জমা হয়েছে has been checked by NSF check search by NSF check এটিকে NSF check হিসেবে অর্থাৎ অপরিচিত তহবিলের চেক হিসেবে আমার অ্যাকাউন্ট থেকে সার্চ করা হয়েছে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে দেখো এটি আমরা যখন জমা দিয়েছি আমি আমার যথারীতি আমার ক্যাশ বুকে এটি যোগ করেছি কিন্তু এখানে এসে আমি যেহেতু এটি এখন ফেরত এসেছে অপরিচিত তহবিলের কারণে এটি আমার এখানে বিয়োগ করা হয়েছে NSF চেকটা বিয়োগ হলো এরপর দেখো সার্ভিস চার্জ সেবা ব্যাংক যখন সার্ভিস চার্জ কর্তন করে আমার ব্যাংক জমার পরিমাণ বাদ যায় এটি আমি এখানে স্বাভাবিকত ব্যাংক এটি বাদ দিয়েছে আমি আবার এখানে বাদ দিব ওই যে দেখো ইন্টারেস্ট আর্ন সুদ মঞ্জুর হয়েছে এটি ব্যাংক যোগ করেছে আমরা যোগ করিনি আমি আমার ক্যাশ বুকের এদিকে আমি যোগ করব আর সার্ভিস চার্জটা ব্যাংক বাদ দিয়েছে আমি বাদ দিইনি আমি আমার এখানে বাদ দিব সর্বশেষ এরর অন চেকের একটি ভুল এখানে দেওয়া আছে সেটি আমরা যদি আবার একটু প্রশ্নে ব্যাক করি দেখব এখানে আমার অ্যাডজাস্টিং নং 6 নম্বর সমন্বয় বলা আছে এ চেক ফর অ্যামাউন্ট অফ $470 চেক ইস্যু করা হয়েছে টু দ্য অফিস সাপ্লায়ার অফিস সরবরাহকারীর কাছে ওয়াজ মিস রিপোর্টেড ইন দ্য ক্যাশ পেমেন্ট জার্নাল নগদ পরিশোধ জাবেদায় $370 লেখা হয়েছে তাহলে আমি একটু সংক্ষেপে বলি এখানে $770 একটি চেক আমরা ইস্যু করেছিলাম কিন্তু ক্যাশ বুকে আমি ভুলে $370 মানে লিখেছি অর্থাৎ $470 চেক ইস্যু করার কারণে আমি আমার ক্যাশ বুকে $470 বাদ দেওয়ার কথা কিন্তু আমি ভুলে $370 বাদ দিয়েছি মানে $100 কম বাদ দিয়েছি তাহলে যেই পরিমাণ ডলার আমি কম বাদ দিয়েছি সেটি আমি আবার এখানে বাদ দিয়ে দেখাতে হবে অর্থাৎ $100 আমি কম বাদ দিয়েছি এটি আবার বাড়তি করে বাদ দিয়ে এখানে বিয়োগের দিকে $100 দেখাতে হবে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্টের সাথে এই যে একটি বিষয় আমি যোগ করেছি সেটি যোগ করলাম $3 লক্ষ সাথে আমি $20,000 যোগ করব তাহলে আমার যোগফল হবে $3,20,000 এবার বিয়োগ করার পরে আমার হবে $2,70,000 অ্যাডজাস্টেড ক্যাশ ব্যালেন্স বা কারেক্টেড ক্যাশ ব্যালেন্স এবার দেখো ডিপোজিটরস রেকর্ড অনুযায়ী ক্যাশ বুক অনুযায়ী $2,60,900 সাথে আমার দুইটি বিষয় যোগ হবে $9,820 যোগ হওয়ার পরে $2,70,720 বিয়োগ হওয়ার বিষয় আছে তিনটি $720 বিয়োগ দেওয়ার পরে আমার অ্যাডজাস্টেড ক্যাশ ব্যালেন্স আসছে কত $2,70,000 শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদেরকে করতে হবে প্রয়োজনীয় জাবেদা নেসেসারি জার্নাল
নেসেসারি জার্নাল বললে আমাদেরকে খেয়াল করতে হবে সবগুলোর উপর জার্নাল আমার করার প্রয়োজন নাই, সবগুলো লেনদেনের উপর। আমাদের এই অঙ্কে অনেকগুলো লেনদেন দেওয়া আছে, সেখানে এতগুলো লেনদেনের মধ্যে থেকে সবগুলো লেনদেন আমাকে নেসেসারি জার্নাল বললে আমাকে করতে হবে না। স্বাভাবিকত নেসেসারি জার্নালই বলা থাকবে, অথবা নাম্বার দিয়ে দিবে যে এই এই লেনদেনগুলো তুমি জাবেদা করো। শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য নেসেসারি জার্নাল বললে এখানে তিনটি কথা মনে রাখতে হবে। নেসেসারি জার্নাল বললে আমরা এখানে এই যে আমরা বলেছি ডিপোজিট ইন ট্রানজিট আর আউটস্ট্যান্ডিং চেক, এই ডিপোজিট ইন ট্রানজিটের উপর কোনো জাবেদা হবে না, আউটস্ট্যান্ডিং চেকের উপর কোনো জাবেদা হবে না, আর যদি ব্যাংকে ভুল করে ব্যাংকের ভুলের জন্য আমরা কোনো জাবেদা দিতে পারবো না। তিনটি বিষয়ের উপর জাবেদা হবে না, বাকিগুলোর উপর জাবেদা হবে। তাহলে দেখো, ব্যাংক যদি কোনো ভুল করে এগুলোর উপর আমরা জাবেদা দিব না, আউটস্ট্যান্ডিং চেক বা বকেয়া চেকের উপর আমরা কোনো জাবেদা দিব না, ডিপোজিট ইন ট্রানজিট প্রতিমধ্যে জমা চেকের উপর আমরা কোনো জাবেদা বা জার্নাল দিব না। তাহলে বাকি চারটি লেনদেনের উপর আমরা এখানে জাবেদা দিব। দেখো এখানে ব্যাংক চার্জের কথা বলা আছে, ব্যাংক যখন চার্জ ধার্য করে ব্যাংক জমার পরিমাণ কমে, এই জন্য ব্যাংক ক্রেডিট হবে, আর ব্যাংক চার্জ আমার ব্যবসায়ের খরচ, এই জন্য ব্যাংক চার্জ কী হবে, ডেবিট হবে। 3 নম্বর সমন্বয়ে ব্যাংক ইন্টারেস্টের কথা বলা আছে, ব্যাংক যখন ইন্টারেস্ট সুদ মঞ্জুর করে আমার ব্যাংক জমার পরিমাণ বাড়ে, এই জন্য ব্যাংকে করবো আমরা ডেবিট, আর ব্যাংক ইন্টারেস্ট হবে ক্রেডিট। তারপরে দেখো, আমরা যখন পাওনাদারকে চেক পরিশোধ করেছি, আমরা একটু উদ্দীপকের দিকে আমাদের যাওয়া দরকার। আমরা যখন পাওনাদারকে চেক পরিশোধ করেছি, অ্যাকাউন্টস পেয়েবল, যে দেখো এখানে জাবেদা হবে, যেমন প্রথম লেনদেনে ব্যালেন্স দেওয়া আছে এটির উপর কোনো জাবেদা হবে না। দ্বিতীয় নম্বরে বলা আছে যে ব্যাংক চার্জ ধার্য করেছে, চার্জ যখন ধার্য করবে ব্যাংক স্টেটমেন্ট কন্টেন্স $100 সার্ভিস চার্জ, ব্যাংক যখন চার্জ ধার্য করে ব্যাংক জমা কমে, এটিতে আমরা এই জন্য লিখেছি ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট। আর 3 নম্বর সমন্বয় বলা আছে ব্যাংক স্টেটমেন্ট কন্টেন্স ইন্টারেস্ট, ব্যাংক সমন্বয় ব্যাংক বিবরণীতে সুদ দেওয়া আছে $20, তাহলে ব্যাংক যদি সুদ মঞ্জুর করে ব্যাংক জমার পরিমাণ বাড়ে, সেখানে ব্যাংক দেওয়া আছে ডেবিট ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিট। XYZ চেক ইস্যু করেছে কিন্তু ব্যাংকে ক্লিয়ার করা হয়নি, আউটস্ট্যান্ডিং চেক, এটির উপর জাবেদা হবে না। 5 নম্বর সমন্বয়ে ডিপোজিট বাট নট এফিয়ার ইন দ্য ব্যাংক স্টেটমেন্ট, এটি হচ্ছে ডিপোজিট অন ট্রানজিট, এটির উপর জাবেদা হবে না। 6 নম্বর সমন্বয় এ চেক 470 ইস্যুড দ্য অফিস সাপ্লায়ার, অফিস সাপ্লায়ারকে $470 চেক দেওয়া হয়েছে, কিন্তু এটি ক্যাশবুকে মিস রিপোর্টেড হয়েছে, $370 লেখা হয়েছে। তাহলে এখানে দেখো, আমরা যখন তাদেরকে পরিশোধ করব, $470 পরিশোধের কারণে আমার অ্যাকাউন্টস পেয়েবলের পরিমাণ কমার কথা, নর্মালি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হওয়ার কথা, আর আমার ব্যাংক বা ক্যাশ ক্রেডিট হওয়ার কথা। কিন্তু এখানে আমরা করেছি ঠিক আছে, লিখেছি, বাট কম লিখেছি, $100 কম লিখেছি, এই জন্য এটির জন্য আমরা আবার $100 জন্য আমরা আবার আলাদাভাবে আবার জাবেদা দিতে হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ব্যাংক ক্রেডিট। তারপরে সর্বশেষ 7 নম্বর সমন্বয় বলা আছে নোট রিসিভেবল কালেক্টেড বাই ব্যাংক, ব্যাংক যখন নোট রিসিভেবলের টাকা আদায় করে ব্যাংক জমার পরিমাণ বাড়ে, এই জন্য ব্যাংক ডেবিট নোট রিসিভেবল ক্রেডিট। তারপরে দেখো সর্বশেষ 8 নম্বরে দেখো, চেক $520 একটি চেক ডিপোজিট ব্যাংক জমা দিছে, এটি এনএসএফ হওয়ার কারণে, খেয়াল করো, যখন এটি আমরা যখন কোনো চেক পেয়ে দেখি, এই প্রশ্নটা আমরা ওইখানে সমাধানে গিয়ে আমরা আলোচনা করব, একটু পরে নিই। এ চেক অফ $520, $520 একটি চেক বাই কোম্পানি হ্যাজ বিন চার্জ ব্যাক, মানে চেক ডিপোজিটেড বাই কোম্পানি, $520 একটি চেক ব্যাংক কর্তৃক জমা হয়েছে, হ্যাজ বিন চার্জ ব্যাক, এবং এটিকে ফেরত পাঠিয়ে ব্যাংক এনএসএফ চেক হিসেবে চার্জ করছে। তাহলে দেখো এইখানে জার্নালটা কি হবে, আমরা যখন কারো কাছ থেকে কোনো চেক পেয়ে ব্যাংকে জমা দিয়ে থেকে আমার ব্যাংক জমার পরিমাণ বাড়ে, নর্মালি আমার ব্যাংক জমার পরিমাণ বাড়ে, এটির জন্য এখানে জাবেদা হবে, বিষয়টি আসে নাই। নর্মালি ব্যাংক জমার পরিমাণ বাড়ে, আমরা ব্যাংকে করি ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবলকে করি কি ক্রেডিট, কিন্তু এটি যখন ফেরত চলে আসবে তখন আমাকে জাবেদা দিতে হবে। কি জাবেদা দিতে হবে? এটির জন্য দেখো, আমরা যখন চেক ব্যাংকে জমা দিব, ব্যাংক জমা বাড়াবো, অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ কমাবো, এখন যখন ফেরত চলে আসবে আমি তাকে ফেরত দিয়ে দেবো চেকটি, এখন অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ বাড়বে, যেন জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ব্যাংক ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, আমি সময় বেশি হয়ে যাওয়ার কারণে শেষের দিকে একটু তাড়াহুড়া করে আলোচনা করেছি।
তোমরা জানো আমি একটি সিস্টেম, যেহেতু তোমাদের সাথে আমাদের ডিস্টেন্স লার্নিং, অর্থাৎ দূরে থেকে তোমরা শিখছো, তোমাদেরকে সরাসরি কোনো ফিডব্যাক আদায় করার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী আমাদেরকে ফিডব্যাক আদায় করতে হবে। এজন্য তোমাদেরকে আমি একটি হোমওয়ার্ক দিয়েছি, খুব একটি বিষয় চেঞ্জ করে নয়, আগের ওটিকে আমরা শুধু ফিগারগুলো চেঞ্জ করে তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিয়েছি। শিক্ষার্থী বন্ধু, বরাবরের মতো তোমরা হোমওয়ার্কটি করে আমার ফেসবুক পেজে কমেন্ট বক্সে তোমরা হোমওয়ার্কটি লিখে, তোমাদের খাতায় লিখে ছবি তুলে দিয়ে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সাথে আমাদের আবারও দেখা হবে এই ধরনের কোনো ভালো একটি ক্লাস নিয়ে, সেই আশাবাদ ব্যক্ত রেখে, এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো সেই দোয়া করছি, এবং আমার জন্য তোমরা সেই দোয়া করবে, এই অনুরোধ রেখে আজকের ক্লাস কার্যক্রম সমাপ্ত করছি। দীর্ঘ ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।